নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। জ্যোতিষ কথা আজ আলোচনার বিষয় মাঙ্গলিক যোগ। দোষ বলে কিছু নেই জ্যোতিষ শাস্ত্রের মধ্যে, সেটাকে দোষে পরিণত হয় তখনই আমরা সবাই বলে থাকি যে মাঙ্গলিক দোষে ভুগছে, কিন্তু প্রকৃত যোগ বলা হয়। গ্রহরা যুক্ত হলে যোগ, তার মানে মাঙ্গলিক যোগ। সেই যোগে আপনার কি কি ক্ষতি হতে পারে, মাঙ্গলিক দোষে পরিণত হয় কিভাবে? মাঙ্গলিক যোগটা শুধু যে বিবাহ জীবন বলে কোনো কিছু নয়। বর্তমান ডিভোর্স প্রচুর হারে চলেছে। মানুষের মন ধৈর্য কন্ট্রোলে নেই। আগেকার দিনে ছিল কন্ট্রোল, সহ্য ক্ষমতা, তাই ধীরতা স্থিরতা সহ্য ক্ষমতা মানুষের কমতে চলেছে, তাই ডিভোর্স বেশি হচ্ছে। তাই মাঙ্গলিক দোষ কাটানোর খুব সুন্দর একটি সময় এসেছে এই রবিবার, চতুর্দশী শিবরাত্রি। আপনারা চেষ্টা করেন বাড়িতে বসে মাঙ্গলিক দোষকে কাটিয়ে নিন। মাঙ্গলিক যোগটা আমাদের জীবনে কী কী প্রভাব পড়বে কিছু তার বিস্তারিত একটা ভিডিও বলার সম্ভব নয়, আমার ভিডিওতে দেওয়া আছে, দেখে নেবেন। কিছু বলবো দোষ তাহলে কী হয়। এবং এই যে যোগ, আমি বারবার দোষ বলি কেন, মানুষ এসে বলে তো যে মাঙ্গলিক দোষ কী হবে দাদা, কিন্তু মাঙ্গলিক দোষটা নয়, মাঙ্গলিক যোগ। এই যোগটা শুধু বিবাহ জীবনের প্রভাব ফেলে না, আরও অনেক কিছু ক্ষতি করে। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, সম্পত্তি কিছুতে কিনতে পারছে না, সর্বকর্মক্ষেত্রে বাধা এই মাঙ্গলিক যোগের কারণ হয়। এই যোগ শুধু পলা পড়লে কেটে যায়, এটা ভুল ধারণা। এই যোগ কাটানোর অনেক রকম পদ্ধতি আছে। মঙ্গল খারাপ তো পলা পড়ে এলাম তা নয়, শুধু মঙ্গলের দোষ, আরও কোনো গ্রহ দোষ নেই বা কোনো গ্রহ যুক্ত নয়। সেই সম্পর্কে আলোচনাটা মন দিয়ে শুনুন। প্রত্যেকে আমার কথাগুলো মন দিয়ে শুনবেন, লাস্ট পর্যন্ত দেখবেন। যে ক্রিয়াটি বলবো এই রবিবার সামনে, রবিবার চতুর্দশী শিবরাত্রি, এই ক্রিয়াগুলো করলে নারী কি পুরুষ কি, এই মাঙ্গলিক যোগ সবার জন্য। যে পুরুষটার স্ত্রী চলে যাচ্ছে তা কি মাঙ্গলিক যোগ নয়? শুধু নারীর স্বামী ছেড়ে গেলে মাঙ্গলিক যোগ, এটা নয়। বিস্তারিত শুনুন, একটু মন দিয়ে লাইক করবেন, শেয়ার করবেন। এই যে 12টা ভাবকে 12টা লগ্ন বা রাশি বলা হয়। আপনার লগ্ন যেখানে থেকে গুনবেন, তাহলে ফার্স্ট আমি একটা যে কোনো লগ্ন ধরতে পারি, ধরো মেষ, 1 নম্বর কাউন্ট করলাম, তাহলে 1 2 3, এই 4 নম্বর ঘরটি, এটাকে বলা হয় কেন্দ্র। আর এই 7 নম্বর ঘরটি আর এই 10 নম্বরের কেন্দ্র বলা হয়। 1 4 7 আর 10-এ আমরা কি বলি, রাহু মঙ্গল একত্রে আছে, মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়ে গেল। কিন্তু কথাটা ভুল। অনেকের রাহু মঙ্গল আছে, বিভাজন ভালো চলছে। তাহলে সেই সম্পর্কে জানার জন্য ধৈর্য ধরতে হবে। লগ্নে মঙ্গল স্বক্ষেত্র নিজের ঘরে বসে আছে, বা একজনের নিজের ঘর সে ক্ষতি করবে এরকম নয়। 1 4 7 10 মঙ্গল থাকলে মঙ্গল দোষ, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। লগ্ন থেকে সপ্তম ঘরটা আমরা বিচার করব। প্রথম চলে আসি বিবাহ জীবন। তাহলে বিবাহ জীবনে যাওয়ার আগে অনেকে মঙ্গল দোষ নিয়ে আর কি খারাপ হয় জানার আগ্রহ আছে। তাহলে তার আগে আমি সম্পত্তি বাড়ি নিয়ে বলি। লগ্নের সপ্তম ঘর, এই চতুর্থ ঘর, 4 নম্বর যে ঘরটাকে বলা হয় প্রপার্টির ঘর, মাতৃঘর, প্রাথমিক শিক্ষার ঘর, আরও অনেক কিছু বিচার করা হয়। কিন্তু লগ্নের 4 নম্বর ঘরে আমরা মঙ্গল বসে আছে। তাহলে এখানে কর্কট রাশির ঘর ধরে যাক, মঙ্গল এখন নিচস্থ। তাহলে ওইখানে নিচস্থ হলে সম্পত্তির দিক থেকে অনেকটা সমস্যা আসবে, বা ওই মঙ্গলের ওপরে রাহুর দৃষ্টি বিনিময় হচ্ছে। ধরে এই দশমে রাহু বসে আছে, মঙ্গলের সঙ্গে দৃষ্টি বিনিময় হচ্ছে, সেখানে অশান্তি, সম্পত্তি নিয়ে ভাই ভাইয়ের সমস্যা, বা মঙ্গলের সাথে বুধ বসে আছে, ভাই বোনের সঙ্গে একটা সম্পর্ক নষ্ট, সম্পত্তি নিয়ে গন্ডগোল। এবার চলে যাব, তাহলে আমি লগ্নের থেকে 7 নম্বর ঘরটা আমরা পার্টনারশিপ মানে বন্ধু, বিবাহ জীবন, ব্যবসা। তাহলে আমার ব্যবসায় উন্নতি করতে পারবো সপ্তম ঘরে যদি মঙ্গল থাকে, রাহু থাকে, বা সপ্তমে মঙ্গলের সাথে কেতু যুক্ত হয়ে আছে, বা নক্ষত্র কানেকশন নিয়ে বসে আছে, তাহলে আমার ব্যবসায় লস হবে। ধরা যাক সপ্তম ঘরে এখানে রবি বসে আছে,
এই সপ্তমে রবি আছে। আমরা কাঠ পাথরের ব্যবসা বা কোনো কিছু করতে যাচ্ছি, সেখানে আমার বাধা সৃষ্টি হচ্ছে, কারণ ওই সপ্তমে রবি নিজস্ব অবস্থায় আছে, বা ওই রবি শনির নক্ষত্রে বসে আছে। আমি একটা সিম্পল উদাহরণ দিলাম। তাহলে আমার ব্যবসাটা ক্ষতিত হবে। বা মঙ্গল আছে সপ্তমে, এখানে মঙ্গল আছে, বুধ আছে আপনার সপ্তম ঘরে, ব্যবসার দিক থেকে কিন্তু সমস্যা আসবে। বা বুধ রাহু আছে লগ্নের সপ্তমে, এইখানে তারা চিটিংবাজ ব্যবসায়ী যুক্ত করলেন কারোর সাথে পার্টনার থেকে, সে ধোঁকা দিয়ে টাকা নিয়ে চলে যাবে। বা একাদশ কাছে বুধ রাহু যুক্ত হয়ে আছে, এই কানেকশনগুলো থাকলে মিথ্যাবাদী ধোঁকাবাজ হয়ে থাকে। তাহলে আমরা বিবাহ জীবন শুধু মঙ্গল নিয়ে বলবো? মঙ্গলের অনেক নেগেটিভ পাওয়া যায়। আমরা অষ্টমে মঙ্গল বসে আছে কেতু যুক্ত হয়ে, একাধিক শারীরিক সমস্যা অপসারণ চালাতে পারে। ষষ্ঠে ঘরে আছে, শারীরিক সমস্যায় ভুগবে। তাহলে আমি এবারে চলে আসবো বিবাহ জীবনে। এই লগ্নের সপ্তমে আপনার রবি বসে আছে, আপনার লগ্নের সপ্তম ঘরে রবি আছে, মিলিয়ে দিন মঙ্গল নেই, কিন্তু বিবাহ জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা অমিল জিগ সৃষ্টি করে দিয়েছে, বা বিবাহ জীবনটা ভালো যাচ্ছে না। কারোর ক্ষেত্রে বিয়ে হয়ে ডিভোর্সও হয়েছে এই রবি সপ্তম ঘরে। কারণটা রবি হলো রাজা, তেজ। বিস্তারিত বলতে গেলে অনেকটা সময় লাগবে, কিছুটা উদাহরণ দিলাম। এবার লগ্নের এই অষ্টম ভাবটা আমাদের হেলথ, পৈতৃক সম্পত্তি, গোপনীয় কি তত্ত্ব। এই লগ্নের অষ্টমে আপনার যে শুক্র আর মঙ্গল থাকে, শুক্র মঙ্গল যে কোনো ভাবে থাকলে আমার ভাষায় বলি ওটা ভঙ্গদোষ। অনেকে প্রশ্ন আসে ভঙ্গদোষ কোন জ্যোতিষশাস্ত্রে নেই, আমি এটা বলি কেন অনেকের ক্ষেত্রে আমার যে এক ক্লায়েন্ট বিবাহ ভঙ্গ হয়েছে, প্রেম ভঙ্গ হয়েছে, আমি ওটা মাঙ্গলিক বলি না, শুক্র মঙ্গল ভঙ্গদোষ সৃষ্টি করেছে। তাহলে লগ্নের অষ্টম ঘরে এই শুক্র মঙ্গল আছে, আপনার এই অষ্টম ঘরটায় শুক্র ও মঙ্গল যুক্ত হয়ে আছে। তাহলে আপনার জীবনে মিলান্ত বিবাহ জীবনের সমস্যা, একাধিক অবৈধ সম্পর্ক যুক্ত হয়ে গেছে, অশান্তি লেগে গেছে। কারণ শুক্র চাতে মঙ্গল, আর অষ্টম ভাব হেলথের ঘর। এবার চলে যাব দ্বাদশ ঘর। আপনি মিলান এই লগ্নের দ্বাদশ ঘরটা, লগ্ন থেকে এই দ্বাদশ ঘরটায় শনি আর মঙ্গল আছে। শনি মঙ্গল লগ্নের দ্বাদশে, আপনার কিছুতেই বিবাহ জীবন ভালো নেই, বা কারণ আছে আমার সন্তানের, তার বিবাহ জীবন ভালো হবে না। শনি মঙ্গল বলা হয় যুদ্ধের জীবন। অন্য সাবজেক্টে গেলে একটা ভালো হয়, আর অনেক কিছু ভালো আছে, কিন্তু যুদ্ধের জীবন। শনি মঙ্গল কোনো বিবাহ জীবন ভালো দেয়নি, দেবে না। লগ্নের 7 নম্বর, 8 নম্বর এবং দ্বাদশ বিবাহ জীবন ভালো হবে না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় লগ্নের একাদশ ঘরে বা দশম ঘরে ওই শনি মঙ্গল বিবাহ জীবনের সমস্যা দিয়েছে। আরো কিছু বলি, শনি ও চন্দ্র বা শনি রাহু দশমে আছে, বিবাহ জীবনের সমস্যা হয়নি। তাদের ক্ষেত্রে শনি রাহু, এই চন্দ্র রাহু থাকলে গ্রহণ দোষ, তার জীবনে কষ্ট দুঃখ যন্ত্রণা থাকবেই। যত আমি হরস্কোপ দেখেছি, চন্দ্র রাহু যে কোনো ঘরে থাকুক, চন্দ্র মন মানসিকতা, চন্দ্র একটা পাহাড় গ্রহ, রাহু পাপক গ্রহ, তাকে গ্রাস করছে, এগুলো ঘটবে। হঠাৎ করে কোনো দুর্ঘটনাও আসে, রাহু তো তাদের বিশ্বাস নেই। এবার মনকে অন্যদিকে পরিচালিত করে। এবার এই রাহু বা চন্দ্র শনিযুক্ত হয়ে আপনার সপ্তম ঘরে বসে আছে, বা চন্দ্র মঙ্গল যুক্ত হয়ে, চন্দ্র মঙ্গল মাঙ্গলিক হয় যদি লগ্নের সপ্তমে দ্বাদশ ভাবে থাকে। এই সপ্তম বা দ্বাদশ ভাবে এই চন্দ্র আর মঙ্গল যদি একত্রে হয়, আপনার এই যে মাঙ্গলিক যোগ বলি না, এই বিবাহ জীবনটায় সমস্যা আসবে। মাঙ্গলিক যোগে হরস্কোপ নেই, বুঝবে কি করে? নিজের হাতে মিলিয়ে নিন। এই যে আয়ু রেখা বৃহস্পতির ক্ষেত্র থেকে মণিবন্ধন আসে, শুক্রের ক্ষেত্র ব্যারিকেড করে, শুক্রের ক্ষেত্র আসেনি আয়ু রেখাটা, ঠিক শুক্রের মাঝ বরাবর এসে ভেঙে গেছে। আমরা বিবাহ জীবনের সমস্যা মিলিয়ে নিন। এই যে তত্ত্বগুলো বলছি মিলতে বাধ্য হবে। তাহলে এর থেকে বাঁচার উপায়, রত্ন অনেক প্রচুর মূল্য দাম, রত্ন ছাড়া আমি কিছু পদ্ধতি বলছি। এই
তন্ত্রক্রিয়াটা করুন। এই যে রবিবার চতুর্দশী শিবরাত্রি মহাযোগ, শিবতন্ত্রের গুরু শিবকে সন্তুষ্ট করলে আমরা সব যোগ কাটতে বাধ্য হবে। আশা করব মন প্রাণ দিয়ে নিষ্ঠাভাবে এই ক্রিয়াটা করবেন। লিখে দিন, এই যে আমি এখানে বোর্ডে লিখেছি, আপনার যদি মনে না থাকে এটাকে ভালো করে দেখবেন। বেলপাতা ফার্স্ট 1 নম্বর, বেলপাতা এবং আতপ চাল 2টো হলো, এবং ঘি, তিল এবং লবঙ্গ, ফুলয়লা আর গোলমরিচ। হ্যাঁ, এই যে লবঙ্গ ফুল দেখে নেবে। লবঙ্গটা কি হয়, মাথায় যে ফুল থাকে, লবঙ্গ কিন্তু আমরা প্রত্যেকটা পূজা পাঠে ব্যবহার করি, খাদ্যের মধ্যে ব্যবহার করি। লবঙ্গ হচ্ছে একটা গাছের ফুল। লবঙ্গ, যে লবঙ্গ আমাদের জীবনে এত বড় কাজ করবে। হ্যাঁ, লবঙ্গ ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওই শিবরাত্রির দিন আপনি বাড়িতে করতে পারেন, শিবের মন্দিরে করবেন। শিবলিঙ্গের ওপরে লবঙ্গ দেবেন, গোলমরিচ দেবেন। প্রথম শিবলিঙ্গটাকে নিয়মটা বলে দিই, ওই যে ঘি দিয়ে শিবলিঙ্গটা পুরো মাখাবেন। মাখানোর পরে তারপরে ওপরে দেবেন একটু আখের রস, ভালো করে মাখিয়ে নেবেন। তারপরে দেবেন কি মধু। মধুটা কিভাবে দিতে হবে ভালো করে শুনে নেবেন। তাহলে ঘি, আখের রস দিবেন, দেওয়ার পরে ভালো করে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলবেন শিবলিঙ্গটা। তারপর দুধ দিয়ে ধুবেন, শিবলিঙ্গ পরিষ্কার করে দুধ দিয়ে ধুবেন। তারপরে গোলমরিচ, লবঙ্গ, বেলপাতা, প্রত্যেকটা 3টে করে বেলপাতা থাকে, প্রত্যেকটা বেলপাতার উপরে মধু দেবেন। মধু দেওয়ার সময় আপনি আপনার মনের যে কষ্টটা শিবকে স্মরণ করুন, আর মনে মনে চিন্তা করুন যে আমার এই যে বাধা হচ্ছে, বিবাহ জীবনে হচ্ছে না বিয়ে, বা বিয়ে জীবনে কষ্ট পাচ্ছেন, সেটা শিব উদ্ধার করে দিন, আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিন। এবং মধুর উপরে যখন মধু দেবেন, বেলপাতার উপরে নিষ্ঠা করে শিবের স্মরণ করবেন, শিবের রূপ বর্ণনা করবেন। বেলপাতার মধু দিয়ে সেই বেলপাতাটা শিবের উপরে চাপান দেবেন। শিবটাকে চতুর্দিকে মধু দিয়ে আর বেলপাতা দিয়ে চাপা দেবেন। কিন্তু তার ভিতরে লবঙ্গ, গোলমরিচ অবশ্যই দিতে হবে। দেখুন, এই যে শর্করা বলতে কি কি বোঝায়, শর্টে বলে দিই। ঘি, দই, দুগ্ধ এবং মিছালি, এই জিনিসগুলোর কথা আমরা বললাম কি আখের রস। আখের রসটা খুব পাহাড়পুর জিনিস। এই শিবের কাছে এই জিনিসগুলো দিয়ে মন প্রাণ দিয়ে শিবলিঙ্গকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে আপনি বেলপাতায় মধু লাগিয়ে আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন, রোগ ব্যাধি কাটবে। আর শিবের মন্ত্র আপনার যা জানা আছে তাই জপ করবেন। আপনার মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, এই যে দোষগুলো বলা হয়, এগুলো যোগ অবশ্যই কাটবে। নেগেটিভ যোগ কাটতে বাধ্য হবে। আপনার মনের ইচ্ছা ওই মহাকাল শিব পূরণ করে দেবে। কিন্তু মধু দিতে হবে। আপনার যে বিষ শরীরের মধ্যে যে বিষময় হয়ে আছে, শিব নীলকণ্ঠ তিনি বিষ কণ্ঠে ধারণ করেছিলেন। তাই মধু বেলপাতায় দিলে, শিবলিঙ্গে দিলে আপনার জীবনে মধুর মতো জীবন চলে আসবে। এই ক্রিয়াটা করুন, পত্রিকা শেয়ার করবেন, লাইক করবেন। নমস্কার।